দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত স্যার ম্যাডাম, আজ ক্যাপশনে দিয়েছি বাংলাদেশে যতগুলো নন এমপিও প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে এমপিভুক্তকরণ করা হবে। আলহামদুলিল্লাহ। এবং যারা দীর্ঘদিন যাবৎ প্রেস ক্লাবে আমাদের পাশেই ছিল, তারা মানবেতর খুব কষ্টে ছিল, তাদের এই যে দাবি আলোর মুখ দেখেছে। এই জন্য যারা নন এমপিও যোদ্ধা ছিলেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকেও স্যালুট জানাচ্ছি যে আসলেই আপনারা শিক্ষকদের কষ্টটা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন এবং তাদের দাবিগুলো যে যৌক্তিক তা আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য আপনারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে নন এমপি প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তকরণ করবেন। কেন করা হবে না? কারণ আপনারা তাদেরকে স্বীকৃতি দিয়েছেন, তাদেরকে কর্মঘণ্টা ধরিয়ে দিয়েছেন, তাদেরকে সিলেবাস ধরিয়ে দিয়েছেন, তাদেরকে একই মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত করছেন, সব কিছু তারা মেনে চলছে, কিন্তু তাদেরকে এমপিভুক্তিকরণ করবেন না, তা তো হতে পারে না। সেই জন্য নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকরা খুব গুছালো এবং খুব সুন্দরভাবে তারা আন্দোলন করে গিয়েছেন দীর্ঘদিন যাবৎ। আজকে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন, তাদের যে প্রতিনিধি দল গিয়েছে তাদের সাথে বলেছেন যে আপনাদের এই আন্দোলনের খোঁজখবর আমার কাছে প্রতিনিয়ত আসছে, আপনাদের ব্যাপারগুলো যৌক্তিক এবং সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে নন এমপি প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তিকরণ করা হবে। আগামীকাল তারা সংবাদ সম্মেলন করে তারা দ্বিতীয়ত আসেন সর্বজনীন বদলির বিষয়ে। আজকে একটা প্রতিনিধি দল মাননীয় নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার স্যারের সাথে সাক্ষাৎ করেন। এখানে উপস্থিত ছিলেন MA মান্নান ভূঁইয়া স্যার, পাশে ছিলেন নারী নেত্রী নীলুফা ইয়াসমিন আপা এবং আরেকজন স্যার ছিলেন নজরুল ইসলাম। আরও অনেকেই ছিলেন সাথে। ওনারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সর্বজনীন বদলির বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে খুব সুন্দরভাবে তুলে ধরেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা সবগুলো বিষয় খুব ধৈর্য সহকারে শুনেন এবং উনি বলেন যে বদলি হলে তো সবারই বদলি হওয়া উচিত। প্রথমত তাদের কষ্টের কথাগুলো শুনেছে। এখানে যারা গিয়েছিল, MA মান্নান ভূঁইয়া, সে 25 বছর যাবৎ এত দূরে আছে, তার বাড়ি হলো ময়মনসিংহ আর সে চাকরি করে সিলেট। এই যে নিদারুণ কষ্টে আছে এবং ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটির বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন যে হয়েছে, তার চাচা মারা গেছে, সে আসতে পারে নাই, তার নিকট আত্মীয় মারা গিয়েছে, আসতে পারে নাই। এই বিষয়গুলো তুলে ধরার পর এবং নারী নেত্রী যিনি নীলুফা ইয়াসমিন ম্যাডাম, উনিও ওনার সমস্যা তুলে ধরেন, উনি কত দূরে থাকেন তাও তুলে ধরেন। এই বিষয়গুলো তুলে ধরার পর মাননীয় নতুন শিক্ষা উপদেষ্টা উনি বিষয়টা উপলব্ধি করতে পেরে উনি বলেছেন যে বদলি হলে তো সবারই হওয়া উচিত। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি হয়তোবা আপনার বিবেকের তাড়নায় কথাটা বলেছেন, কিন্তু আমলাতন্ত্র আপনাকে যেভাবে বুঝাবে আপনি যেন সেই বুঝের কাছে হার মেনে না যান। বদলি যেন সকলেরই হয়। একেবারে তৃতীয় চতুর্থ শ্রেণীর আয়াবোয়া থেকে প্রতিষ্ঠান প্রধানসহ যদি বদলির আওতায় আনা যায়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন হবে এবং গতি বৃদ্ধি পাবে। কারণ একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকার পর শিক্ষকের মধ্যে কুন্দল তৈরি হয়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এই বিষয়গুলো আমরা বিগত মাননীয় যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন ওনাকে আমরা বিষয়গুলো অবহিত করেছি। উনি বিদায়ের পথেও কিন্তু এই কথাটাই বলেছেন যে বদলি সর্বজনীনই হবে। মাননীয় শিক্ষা উপদেষ্টা এই কথা বলেছেন যে বদলি সবারই হওয়া উচিত। পাশাপাশি ওনার যে PS, একান্ত PS যিনি, উনি বলেছে যে আপনারা তো জেনে শুনেই দূরে চাকরি নিয়েছেন, তাহলে এখন আপনাদের কেন এই সমস্যা? প্রতি উত্তরে যারা গিয়েছিল তারা ওনাকে বোঝাতে সক্ষম হন যে কী কারণে এত দূরে তারা চাকরি নিয়েছে। একটা হলো সার্টিফিকেটের বয়স ধরে রাখা, তারপর নিজ এলাকায় সেই সাবজেক্টের টিচার খুঁজে না পাওয়া, বিভিন্ন কারণে। যেহেতু উনি শিক্ষকতা পেশাটাকে হৃদয়ে লালন করেন বা ভালোবাসেন, এই জন্য উনি দূরত্বে গিয়ে হলেও আবেদন করেছেন। এই বিষয়টা যখন একান্ত PSকে বলেছে, তিনি বলেছে আসলেই তো আপনাদের বিষয়গুলো যৌক্তিক, আমরা তো কখনো এইভাবে ভাবি নাই। সম্মানিত স্যার ম্যাডাম,
আমি সকলের স্বার্থ বিবেচনা করেই বলি, কারো ক্ষতি হোক এমনটা আমার চাওয়া কখনোই কাম্য নয়। বদলি সকলের জন্যই হোক, কারণ অনেকেই নিদারুণ কষ্টে আছে। যেহেতু এখন পর্যন্ত আমরা ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটির কবর রচনা করতে পারি নাই, ফলশ্রুতিতে এমন কোনো শিক্ষক নাই, এমন কোনো কর্মচারী নাই, এমন কোনো প্রতিষ্ঠান প্রধান নাই যে ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথা দ্বারা তারা আক্রান্ত হন নাই। সম্মানিত স্যার ম্যাডাম, আশা করি আপনাদেরকে সর্বজনীন বদলির বিষয়েও আমি আপনাদেরকে জানান দিতে পেরেছি। তা সরাসরি মাননীয় নতুন উপদেষ্টা বলেছেন যে বদলি তো সবারই হওয়া উচিত, এ কথাটা উনি বলেছেন। এখন আমাদের দাবি থাকবে যে আমলাতন্ত্রের পরামর্শে যেন উনি যে এখন নীতিগতভাবে যে স্ট্যান্ড নিয়েছেন, যে একটা মতামত নিয়েছেন, তার যেন ভিন্নতা না আসে, এটাই হলো আমাদের চাওয়া। সম্মানিত স্যার ম্যাডাম, এবার আসি আমাদের দাবি দাওয়াগুলোর ক্ষেত্রে। অন্তর্বর্তীকালীন সরকারকে স্যালুট না দিয়ে কোনো উপায় নেই, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য যতটুকু করছে বা করে যাচ্ছে, একটা নির্বাচিত সরকার কিন্তু কখনোই এমনটা করে নাই বা এই ধরনের স্বাক্ষর রাখতে পারে নাই। বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু স্পষ্টতই বলেছেন, আমাদেরকে একবারে খুব কাছ থেকে বলেছেন যে আমি আপনাদের সবগুলো ভাতা বর্ধিত করব। সম্মানিত স্যার ম্যাডাম, এই যে প্রতিনিয়ত ফোন আসতে থাকে, এটা আপনারা দেখতে থাকেন যে আমি প্রতিনিয়ত এই ধরনের থাকি। সম্মানিত স্যার ম্যাডাম, যে কথাটা বলছিলাম আপনাদেরকে, যে আমাদের ভাতাগুলোর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন তো অবশ্যই জানাতে হবে, কারণ তারা আমাদের সবগুলো ভাতা বর্ধিতকরণের ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু মানবিক সরকার, তারা যেহেতু খুব কাছ থেকে বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছেন, এবং যিনি বিদায়ী উপদেষ্টা ছিলেন উনি কিন্তু আমাদেরকে এমনভাবে বলেছেন যে আমি সবগুলো ভাতা বর্ধিতকরণ করতে চাই, এবং এই যে 12,500 টাকা একটা বেতন, তাকে একটা সম্মানজনক অবস্থায় নিতে চাই। আশা করি আমাদের নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টা এই বিষয়টা অবশ্যই উনি আমলে নেবেন। কোনো প্রকার আমলাতান্ত্রিক কুপরামর্শের প্রতি তারা কোনো প্রকার নজর না দিয়ে সত্যিকার অর্থেই শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের আগে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে, তাদেরকে মনোনিবেশ করতে হবে। এই 12,500 টাকা দিয়ে বর্তমান প্রেক্ষাপটে চলে না। এখন থুক বরাদ্দ, এর চেয়ে এতটুকু বৃদ্ধি, এর চেয়ে এতটুকু বৃদ্ধি দিয়ে কখনোই, এই গোজামিল দিয়ে কখনোই হবে না। আমরা চাইব ঘোষণা করবেন সেই বাজেটে যেন সুস্পষ্টভাবে আমাদেরকে পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়াটা বর্ধিতকরণ করেন, এবং পরবর্তী বাজেটে যেন সম্পূর্ণটা ফুলফিল করা হয় এমন একটা নীতিমালা যেন প্রণয়ন করেন, এটা আমাদের চাওয়া থাকবে। শুধু তাই নয়, আমরা কিন্তু এর জন্য দৌড়ঝাঁপও করব। এবার আসেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের আন্দোলন সংগ্রামে, প্রত্যেকটা শিক্ষক সংগঠনের আন্দোলন সংগ্রামের পাশে যেই সকল রাজনৈতিক দলগুলো পাশে এসে দাঁড়িয়েছে, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। উল্লেখ করতে হয়, নন এমপিও শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে বিএনপি এক সংগঠন, দাঁড়িয়েছে জামাতে ইসলাম। তারপর আমরা যারা এমপিভুক্ত শিক্ষক, যারা 22 দিন যাবত আমরা আন্দোলন করলাম, সেখানে আমাদেরকে সরাসরি জামাতে ইসলাম আমাদেরকে সমর্থন দিয়েছিল, এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং আরও অনেক রাজনৈতিক দল এসে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে, সবাইকে অভিনন্দন জানাই। সম্মানিত স্যার ম্যাডাম, বিষয়টা আবারও একটু ক্লিয়ার করি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে যতগুলো ভাতা বর্ধিতকরণের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটা যেন ওনারা সুস্পষ্ট করে যান যে আমাদের আর্থিক স্বল্পতার কারণে আমরা এতটুকু বর্ধিত করেছি, পরবর্তী সরকার যেই আসবে সে যেন পরবর্তী বাজেটে সম্পূর্ণটা ফুলফিল করে। কারণ আপনারা ক্ষতের গভীরে গিয়ে বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন যে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের এই বেতন ভাতা দিয়ে সংসার চলছে না, এবং মেধাবীরা এই পেশায় আসছে না। যারা আসছে তারাও আবার মুখ ফিরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি কিন্তু অনেকবার আপনাদের কাছে প্রচার করেছি যে অনেক শিক্ষক এনটিআরসি এর মাধ্যমে তারা এই শিক্ষকতার পেশায় এসে যখন দেখে যে মাসের বেতন মাসে পায় না, পরবর্তী মাসের 15-20 তারিখ লাগে, তারপর আরও ম্যানেজিং কমিটির যাতনা তো আছেই, তারপর শিক্ষায় আরও অনিয়ম দুর্নীতি তো আছেই। নতুন শিক্ষক এসেছে, উনি স্পেসিফিক সাবজেক্ট হলো ইংলিশ, ওনাকে ইংলিশ না দিয়ে
ম্যানেজিং কমিটির সদস্য যাদেরকে তার মনোনীত একজন নন এমপিও শিক্ষককে ইংলিশ ক্লাস দিয়ে রেখেছেন। প্রতিষ্ঠান প্রধানকে জিজ্ঞেস করলে যে আমার তো সাবজেক্ট ইংলিশ, আমাকে ইংলিশ পড়াতে দেন, তখন বলে যে আপনি আর একটু অভিজ্ঞতা অর্জন করেন, উনি আপাতত করুক, পরবর্তীতে আপনি করবেন। এই যে ধরেন অনিয়ম, এই অনিয়মগুলো কিন্তু শিক্ষায় রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান। এটা কিন্তু আজকেও মাননীয় নতুন শিক্ষা উপদেষ্টা যারা সর্বজনীন বদলির জন্য গিয়েছিল তাদের কাছে কিন্তু এই কথাটা স্বীকার করেছে এবং বলেছে যে শিক্ষায় এত দুর্নীতি, এত অনিয়ম, আস্তে আস্তে আমি এই বিষয়গুলো স্টাডি করছি এবং জানছি, আমি এই সকল বিষয়গুলো সমাধান করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। আমরা অভিনন্দন জানাই নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টাকে। এবং আপনি বিদায়ী শিক্ষা উপদেষ্টা যেই পথে হেঁটেছেন এবং উনি যে আন্তরিকতার সহিত শিক্ষকদের বৈষম্যগুলো দূরীকরণের জন্য সকল ভাতা বর্ধিতকরণের উনি প্রস্তাবনা গ্রহণ করেছেন, আপনিও ঠিক সেই পথেই হাঁটবেন। এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এবং আবারও বলি যে আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে যে আপনারা যতটুকু পারছেন আমাদেরকে ততটুকু বর্ধিতকরণ করে পরবর্তী টার্মে সরকার যেই আসুক সে যেন পরবর্তী বাজেটেই আমাদের সবগুলো সমস্যার সমাধান করেন, এই ধরনের একটা সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন দিবেন, এমনটাই আমরা প্রত্যাশা করছি। আর যদি তা না হয় আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলন তো আমরা অবশ্যই করব, কারণ আমরা আন্দোলনমুখী একটা সংগঠন। আপনারা জানেন যে জাতীয়করণ প্রত্যাশী জোট আমরা যারা গঠন করেছি, এখানে বড় বড় মহারথী যারা আছে তারা হয়তো আমাদের সাথে আসে নাই, কিন্তু সত্যিকার অর্থে সংগঠন ছোট হলেও কিন্তু তাদের মন বড়, শিক্ষকদের বৈষম্য থেকে মুক্তি পেতে চায় বা কাজ করতে চায়। এই সকল সংগঠন নিয়েই কিন্তু জাতীয়করণ প্রত্যাশী জোট গঠন করা হয়েছে। তারা কারো লেজুর ভিত্তি করে না, তারা শুধুমাত্র শিক্ষকদের বৈষম্য দূরীকরণটাই বুঝে। এই জাতীয়করণ প্রত্যাশী জোটের শাখা প্রশাখা বৃদ্ধি করা হবে, কারণ আমরা বুঝতে পেরেছি যে আমাদের জেলা উপজেলায় সুসংগঠিত না হলে আমরা কিন্তু আন্দোলন জোরদার করতে পারি না। কারণ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান যারা আছে তারা অন্য সংগঠনের লেজুর ভিত্তি করে। তারা যখন আন্দোলনে যায় না, তারা ফোন করে বলে দেয় যে না, এই সকল আন্দোলনে কোনো প্রকার সহযোগিতা করা হবে না বা যাবে না। এই জন্য আমাদের অনেক শিক্ষকরা আসতে চেয়েও তারা পারেন নাই। আশা করি যে ভবিষ্যতে এই সমস্যাগুলো থাকবে না। সম্মানিত স্যার ম্যাডাম, আবারও আপনাদের শেষান্তে আমি আপনাদেরকে ইএফটি জটিলতার বিষয়টা আমি বলি। আমি যতটুকু আপনাদেরকে জানতে পেরেছি তাই আপনাদেরকে অবহিত করি যে এই সপ্তাহের মধ্যে পঞ্চম লটে প্রায় 12,000-এর মতন শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন দিবে। প্রাথমিকারদের ডিসেম্বরের বেতন দিবে, তারপর পর্যায়ক্রমে তাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারি দেওয়া হবে। এবং আমরা যারা ডিসেম্বর এবং জানুয়ারি পেয়েছি তাদের ফেব্রুয়ারির বেতন বাড়াবেন। তো এই ঈদুল ফিতরে আমাদের শিকি ঈদ বোনাস এবং ফেব্রুয়ারির বেতন 20 তারিখের মধ্যে দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে, এইভাবেই তারা কাজ করছে। এখন আমাদের দাবি থাকবে যে অনেক শিক্ষক এই বেতন দিয়ে চলে না বলে তারা কিন্তু ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ফলশ্রুতিতে তারা যেই টাকাগুলো পাচ্ছে তাদের ইন্টারেস্টেই কিন্তু টাকা কেটে নিচ্ছে। তাহলে তারা ঈদ করবে কোত্থেকে, সন্তানাদিদের কাপড় চোপড় কিনে দেবে কোত্থেকে, বা সেমাই চিনি তারা কোত্থেকে কিনবে? এই জন্য মানবিক সরকারের কাছে মানবিক হয়ে শিক্ষকদের মার্চের বেতন সরকারিদের ন্যায় এই 23শে মার্চের মধ্যে দেওয়ার জন্য জোর দাবি জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।